সুধী দর্শকবৃন্দ, আজকে আমি 1957 সালে সোভিয়েত ইউনিয়নের চেলবিয়ানস্ক অঞ্চলে অবস্থিত পারমাণবিক কেন্দ্রে যে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় সে বিষয়ে আমি আজকের ভিডিওতে বলবো। 1957 সালের 29 সেপ্টেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার চেলবিয়ানস্ক অঞ্চলের কিস্টিমের কাছে একটি পারমাণবিক প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে চাপা দেওয়া পারমাণবিক বর্জ্যের বিস্ফোরণের ফলে সে অঞ্চলে একটি পারমাণবিক দুর্ঘটনা সংঘটিত হয়। 1989 সাল পর্যন্ত সোভিয়েত সরকার এই ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করতে অস্বীকৃতি জানায়। যদিও প্রায় 9000 বর্গ মাইল এলাকা দূষিত ছিল এবং 10,000-এরও বেশি লোককে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং সম্ভবত শত শত মানুষ তেজস্ক্রিয়তার প্রভাবে মারা গিয়েছিল। বিস্তারিত জানার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা কিস্টিম বিপর্যয়কে আন্তর্জাতিক পারমাণবিক ও তেজস্ক্রিয় ঘটনা স্কেলে লেভেল 6 দুর্ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করে। 1940-এর দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ হিসেবে কিস্টিম শিল্প কমপ্লেক্সের পারমাণবিক চুল্লি এবং প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রটি নির্মিত হয়েছিল। গোপন পারমাণবিক কেন্দ্রটির নাম ছিল মায়াক, কিন্তু চেলবিয়ানস্ক 40 কোড নামে বেশি পরিচিত ছিল, কারণ প্ল্যান্ট এবং এর কর্মীদের ডাক পাঠাতে হতো চেলবিয়ানস্কের পোস্ট অফিস বক্স 40 ঠিকানায়, যা কিস্টিম থেকে 55 মাইল দূরে অবস্থিত একটি বৃহৎ শহর। পরমাণু কেন্দ্রটি পরে চেলবিয়ানস্ক 65 এবং আরও পরে ওজারস্ক নামে পরিচিত ছিল। কেন্দ্রটি মধ্য উরাল পর্বতমালার পূর্ব ঢালে অবস্থিত। কাছাকাছি হ্রদগুলো চুল্লি ঠান্ডা করার জন্য জল সরবরাহ করত এবং পারমাণবিক বর্জ্যের ভাণ্ডার হিসেবেও কাজ করত। সোভিয়েত পারমাণবিক কর্মসূচির গতি এত তাড়াহুড়োপূর্ণ ছিল এবং এর প্রযুক্তি এত নতুন ছিল যে শ্রমিক এবং প্রতিবেশী উভয়ের জন্য পরিস্থিতি দীর্ঘস্থায়ীভাবে অনিরাপদ ছিল। কিস্টিমে সংঘটিত বিপর্যয়টি একটি চাপা পড়া ট্যাঙ্কের ত্রুটিপূর্ণ শীতল ব্যবস্থা মেরামত করতে ব্যর্থতার ফলস্বরূপ ঘটেছিল, যেখানে তরল চুল্লির বর্জ্য সংরক্ষণ করা হয়েছিল। 1 বছরের বেশি সময় ধরে ট্যাঙ্কের উপাদানগুলো তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে ক্রমাগত উত্তপ্ত হয়ে ওঠে। 1957 সালের 29 সেপ্টেম্বরের মধ্যে প্রায় 660 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছে যায়, যখন ট্যাঙ্কটি কমপক্ষে 70 টন টিএনটি এর সমান শক্তিতে বিস্ফোরিত হয়। অপারমাণবিক বিস্ফোরণটি ট্যাঙ্কের 1 মিটার পুরু কংক্রিটের ঢাকনা উড়িয়ে দেয় এবং বাতাসে প্রচুর পরিমাণে দীর্ঘস্থায়ী সিজিয়াম -137 এবং স্ট্রটিয়াম -90 সহ তেজস্ক্রিয় বিস্ফোরণের একটি খণ্ড পাঠায়। কিস্টিমে প্রায় 2/5 তেজস্ক্রিয়তা নির্গত হয়েছিল, যা পরে চেরনোবিলে নির্গত হয়েছিল। প্লামটি শত শত মাইল, সাধারণত উত্তর পূর্বে লক্ষ লক্ষ বাসিন্দার একটি অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে ধীর ছিল। পরবর্তী মাসগুলোতে এলাকার হাসপাতালগুলো তেজস্ক্রিয়তায় অসুস্থ আক্রান্ত ব্যক্তিদের দ্বারা পূর্ণ হয়ে যায়। 1958 সালের প্রথম দিকে পশ্চিমা সংবাদ মাধ্যমে রাশিয়ায় পারমাণবিক দুর্ঘটনার বিক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, কিন্তু কিস্টিম বিপর্যয় 1976 সাল পর্যন্ত ব্যাপকভাবে পরিচিত ছিল না, যখন নির্বাসিত সোভিয়েত জীববিজ্ঞানী জোরেস এ মেদভেদেভ ব্রিটিশ জার্নাল নিউ সায়েন্টিস্টে এই ঘটনা সম্পর্কে রিপোর্ট করেন। একজন অভিবাসী বিজ্ঞানী লেভ টুমানম্যান মেদভেদেভের গল্পকে সমর্থন করেছেন, তার নিজের বর্ণনা দিয়ে যে তিনি সেভেরোডলস্ক, বর্তমানে ইয়াকাটিনবার্গ এবং চেলবিয়ানস্কের মধ্যে একটি মৃত অঞ্চলের মধ্য দিয়ে গাড়ি চালিয়েছিলেন, যেখানে কোনো বাড়ি বা খামার ছিল না এবং যেখানে রাস্তার সাইনবোর্ডে চালকদের থামতে না বলে সর্বোচ্চ গতিতে
চলতে সতর্ক করা হয়েছিল। দুর্ঘটনার পর চেলবিয়ানস্ক অঞ্চলের আকাশে নীল বেগুনি রঙের মেঘ দেখা যায়। স্থানীয় জনগণ ভেবেছিল হয়তো খুবই ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটেছে প্রকৃতিতে, যেটি অনেক বছর পর ঘটে। আবার কিছু মানুষ অন্য কিছু ভেবেছিলেন, যেমন কোরাল বলকান নামের এক গ্রামের মানুষের প্রতিক্রিয়াই ধরা যাক। তারা ভেবেছিল হয়তো সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকার পরমাণু যুদ্ধ বেঁধে গিয়েছে। তারা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। কিন্তু যখন সরকারের পক্ষ থেকে স্থানান্তরের কাজ শুরু হয় এবং হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়, তখন মোটামুটি সবাই বুঝতে পারে যে স্থানীয় পারমাণবিক প্ল্যান্টে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় 2,70,000 মানুষের জীবন ঝুঁকিতে পড়লেও সরকারিভাবে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয় মাত্র 20,000 মানুষকে। যারা সেই অঞ্চলে ছিলেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয় তারা যেন খুব দ্রুত তাদের পালিত পশু পাখিগুলোকে মাটিতে পুঁতে ফেলেন এবং ফসলগুলো ধ্বংস করে ফেলেন। এত বিশাল সংখ্যক মানুষের মধ্যে কেন মাত্র 20,000 মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হলো, এই বিষয়ে বেশ কিছু বিতর্ক আছে। বেশিরভাগ মানুষ দাবি করেন পারমাণবিক বোমা হামলার ফলে কোনো অঞ্চলের মানুষের মধ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে এই বিষয়ে গবেষণার জন্য সেই মানুষদেরকে সেখান থেকে যেতে দেওয়া হয়নি। এমনকি সেই অঞ্চলের বেশিরভাগ মানুষ বাস্তবে পারমাণবিক দুর্ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। এ দাবির পক্ষে বেশ শক্ত প্রমাণও দেখা যায়। স্থানীয় মানুষদের প্রায়ই বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হতো। পরবর্তী বছরগুলোতে অসংখ্য মানুষ তেজস্ক্রিয়তার পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্যান্সার সহ বিভিন্ন রোগে মৃত্যুবরণ করেন। সোভিয়েত ইউনিয়নের পতনের আগে এই দুর্ঘটনা সম্পর্কে পৃথিবীবাসী তেমন কিছুই জানতে পারেনি। স্নায়ুযুদ্ধের সেই উত্তাল সময়ে এরকম একটি দুর্ঘটনা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হয়ে যেত, তাহলে সোভিয়েত ইউনিয়নকে পড়তে হতো ভাবমূর্তির সংকটে। এই জন্য কখনো এ নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি সোভিয়েত কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। আমেরিকার প্রোপাগান্ডা মেশিন সম্পর্কে সোভিয়েত ইউনিয়ন ভালোভাবে অবগত ছিল, কিন্তু নিজ দেশের জনগণকে নিরাপদে না সরিয়ে গবেষণার গিনিপিগ হিসেবে ব্যবহার করা কখনোই নৈতিকভাবে সমর্থন করা যায় না। এই দুর্ঘটনার পেছনে সোভিয়েত পলিটব্যুরোর সর্বোচ্চ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই। পারমাণবিক প্ল্যান্টের নির্মাণ থেকে শুরু করে পরিচালনা পর্যন্ত যেসব শ্রমিক জড়িত ছিলেন তাদের দুর্ভাগা বলতে হবে। পৃথিবীর ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ পারমাণবিক দুর্ঘটনা হলেও এ নিয়ে তেমন আলোচনা না হওয়ার মূল কারণ দুর্ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এর অনুপস্থিতি। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।